সুপ্রিয় দর্শক মণ্ডলী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির একটি গবেষণা থেকে উঠে এসেছে মোবাইল আর্থিক পরিষেবা বা এমএফএস এর মাধ্যমে 2022 সালে ৭৫,০০০ কোটি টাকা পাচার। মোবাইল ফোনে আর্থিক সেবার বা এমএফএস এর মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। অর্থাৎ এই সেবার মাধ্যমে সাধারণত যেই আমরা ব্যবহার বলে থাকি, কিন্তু এটির যে অপব্যবহারও হচ্ছে সে বিষয়টি এখানে উঠে এসেছে বেশ শক্তভাবে এবং ভাববার মতো বিষয়টি। টিআইবি জানিয়েছে 2022 সালে কেবল এমএফএস এর মাধ্যমে আনুমানিক $780 কোটি অর্থাৎ প্রায় ৭৫,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচারের বড় অংশ হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, অনলাইন জুয়া এবং বেটিংয়ের মাধ্যমে হয়েছে। টিআইবির গবেষণায় দেখা গেছে ব্যক্তিগত এমএফএস হিসাবধারীদের ৬.৩%, এজেন্ট হিসাবধারীদের ১৭% ও মার্চেন্ট হিসাবধারীদের ১.৬% জালিয়াতি ও প্রতারণার শিকার হয়েছে। সেই সঙ্গে আর্থিক ক্ষতির শিকার হয়েছে ব্যক্তিগত এমএফএস হিসাবধারীদের মধ্যে ৩.৬%, এজেন্ট হিসাবধারীদের ৮৭% এবং মার্চেন্ট হিসাবধারীদের ১.৪%। জালিয়াতি বা প্রতারণার শিকার হয়ে ব্যক্তিগত হিসাবধারীদের সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৩,০০০ টাকা, এজেন্টদের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৭৬,০০০ টাকা ও মার্চেন্ট হিসাবধারীদের সর্বনিম্ন ৫৩ টাকা থেকে সর্বোচ্চ ৪৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে। ৩ ধরনের হিসাবধারীদের কার কি পরিমাণ আর্থিক ক্ষতি সেটির চিত্র এখানে তুলে ধরা হয়েছে। টিআইবির গবেষণায় আরও দেখা গেছে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড বা নগদ লিমিটেড সংশ্লিষ্ট এমএফএস বিধিমালার ই মানি ও ট্রাস্ট কাম সেটেলমেন্ট সংক্রান্ত ধারা উপেক্ষা করে ট্রাস্ট ফান্ডে জমা করা অর্থের সীমা অতিক্রম করে অতিরিক্ত প্রায় ৬৪৫ কোটি টাকার ই মানি তৈরি করেছে। এই বিধি লঙ্ঘন গ্রাহকদের অর্থের ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করে টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া প্রভাব বিস্তার করে সুরক্ষা ভাতা ও উপবৃত্তির অর্থ বিতরণের সুবিধা গ্রহণ, আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম বিনিময় সম্পর্কিত অনিয়ম, দুর্নীতি, এমএফএসপির মাধ্যমে অর্থ পাচার ও অবৈধ বৈদেশিক লেনদেনের মতো ঘটনাও গবেষণায় চিহ্নিত হয়েছে। ভাতা ও উপবৃত্তি বিতরণে আর্থিক জালিয়াতি, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ইমানি সৃষ্টির মাধ্যমে আত্মসাৎ করে প্রায় ২,৩৫৬ কোটি টাকা নগদ লিমিটেডের বেনামি শেয়ার হোল্ডারদের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। টিআইবির গবেষণা। এছাড়া বাংলাদেশে এমএফএস সেবার ব্যয় তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছে টিআইবি। গবেষণা করে তারা দেখিয়েছে এমএফএস খাতের গ্রাহকদের পরিষেবা পেতে বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় প্রায় ৭ থেকে ১৫ গুণ বেশি। কি পরিমাণ বেশি? বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন ৭ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি এই ধরনের পরিষেবার মাধ্যমে খরচের পরিমাণ বা মাসুলের পরিমাণ যেটি দিতে হয় গ্রাহকদেরকে। তাদের হিসাব 2024 সালে গ্রাহকদের কাছ থেকে ৫.৫ লাখ কোটি টাকা ক্যাশ আউট বাবদ সর্বনিম্ন
4,410 কোটি টাকা থেকে সর্বোচ্চ 10,197 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। সেই তুলনায় বাণিজ্যিক ব্যাংকগুলোর এ বাবদ আয় অনেক কম। টিআইবি হিসাব করে দেখাচ্ছে একই পরিমাণ নগদ উত্তোলনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো মাত্র 639 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। এমনকি কিছু প্রতিবেশী দেশের মধ্যেও বাংলাদেশে এমএফএস পরিষেবা সর্বোচ্চ মাসুল, অর্থাৎ মাসুলের পরিমাণ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদের তুলনায় আমাদের দেশে অনেক বেশি। এসব দেশে সর্বাধিক ব্যবহৃত মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী পরিষেবা মাসুল তুলনা করে দেখা যায় বাংলাদেশে 25,000 টাকা নগদ উত্তোলনের জন্য ব্যয় হয় 372.50 টাকা থেকে 462.50 টাকা। এটি বিকাশের ধারণা থেকে নেয়া বা বিকাশের হিসাব অনুযায়ী নেয়া। পাকিস্তানে ইজি পেশা একই পরিমাণ নগদ উত্তোলনের জন্য 355.70 টাকা। মিয়ানমারে ওয়েব পে 231.3 টাকা ব্যয় হয়। ভারতে ফোনপে এই ধরনের পরিষেবার জন্য মাসুল আদায় করা হয় না। টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে এমএসএফ খাতে ভোক্তা স্বার্থ উপেক্ষিত হয়েছে, সেই সঙ্গে জালিয়াতির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পূর্ণাঙ্গ আইনি কাঠামোর অভাব, বৈষম্যমূলক মডেল ও শর্তাবলী, পরিষেবার মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের সুযোগের অভাব ও বিদ্যমান আইনি বিধিনিষেধ এমএফএস খাতে একচেটিয়া বাজার তৈরি করেছে। বিশেষ করে বিকাশ ও নগদ বাজারের সিংহভাগ অংশ নিয়ন্ত্রণ করে। ঘুষ, অর্থ পাচার, অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে এমএফএস ব্যবহারে দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর 2024-25 অর্থ বছরে প্রবাসী আয়ের যে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে তার অন্যতম কারণ এমএফএস ব্যবহার করে অবৈধ হুন্ডি লেনদেন নিয়ন্ত্রিত হয়েছে। সুনির্দিষ্ট নীতিমালার কারণে নয়। এর নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে এমএফএস ব্যবহার করে অর্থ পাচারে জড়িত অপশক্তির পতনের ফলে। এই দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পরিবর্তনকে স্থায়িত্ব দিতে উদ্যোগী হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আগে যে সরাসরি ঘুষ নেওয়ার প্রবণতা ছিল, এখন তা এমএফএস এর মাধ্যমে করার সুযোগ হয়েছে। তাই এমএফএস খাতকে আয়করের আওতায় আনতে হবে। ফলে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আয়, কর ফাঁকি ও ঘুষ লেনদেন চিহ্নিত করা যাবে। গবেষণায় প্রাপ্ত ফলাফলের আলোকে টিআইবির 13 দফা সুপারিশ করেছে। টিআইবি 13টি সুপারিশ করেছে, যেমন এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যেখানে সবার জন্য সমান প্রতিযোগিতা, আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সুশাসন নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল অংশীজনের ভূমিকা সুনির্দিষ্ট করা, আন্তর্জাতিকভাবে ব্যবহৃত রীতির আলোকে এমএফএস পরিচালন ও ব্যবস্থাপনা কাঠামো নিশ্চিত করা, সেবামূল্য ও এজেন্ট পরিবেশকদের কমিশনের সীমা নির্ধারণ ও তদারকি নিশ্চিত করা ইত্যাদি। দর্শক মণ্ডলী, গবেষণাটি অনেক শ্রমসাধ্য গবেষণা ছিল নিশ্চিত করেই বলা যায়, এবং যে চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে এই বিষয়টির দিকে কর্তৃপক্ষ বেশ ভালোভাবে নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তা না হলে আর্থিক খাতে যে অনিয়ম, সে অনিয়মটি অর্থাৎ এই মাধ্যমে মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে এই যে অনিয়ম বা দুর্নীতির এটি যদি প্রশ্রয় পেতে থাকে, তাহলে আমাদের আর্থিক ব্যবস্থাপনায়
আরও একটি মাত্রা যোগ হবে দুর্নীতির ক্ষেত্রে। আমরা চাই অতি দ্রুত এই সুপারিশগুলো বিবেচনায় নিয়ে এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন, যথাযথ সিদ্ধান্তে উপনীত হবেন। দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।